আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোন, আশা করি ভালো আছো। আজকের ধামাকা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ভাইয়া প্ল্যান করেছি ক্লিস্টফেলের অনেক কিছু পড়ব, 92 থেকে 104, 16, 17, 18, 19, 20 এক্সারসাইজ সমাধান করব। এমবেডেড কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, সাম, এনি দিয়ে আর অনেক কিছু পড়ব। মোটামুটি ঘন্টাখানেক সময় লাগতে পারে, আমি প্রচেষ্টা চালাবো একবার টু দ্য পয়েন্টে তোমাকে পড়াতে। তোমরা সবাই নিশ্চয়ই উপকার পাবা। যেই টপিকগুলো আজকে পড়াবো ভাইয়া, এগুলো ভর্তি পরীক্ষায় 100% আসে, প্রতি বছর আসে, চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। আমি একবারে বেসিক ধরে ধরে তোমাকে শেষ করিয়ে দিব। শেষ অবধি ভাইয়ের সাথে একবারে অ্যাটেনশন নিয়ে ভালোবাসা নিয়ে থাকবা, ক্লাসে রিয়েকশন দিও, আমার পাশে থেকো ভাইয়া। শুরু করছি আল্লাহর ভরসা করে আজকের ক্লাসের শুরুতে ভাইয়া তোমাদের এই ক্লিস্টফেল বইটাতে নিয়ে আসবো। ক্লিস্টফেল বইটা কি বলছে আমাদেরকে, আমরা যেটা দিয়ে পড়া শুরু করবো সেটা হলো কোয়েশ্চেন্স। শুরুই করেছে কোয়েশ্চেন্স দিয়ে। আমরা কোয়েশ্চেন কেমনে বানাই আমি একবারে তোমাদেরকে এমনভাবে বলবো ভাইয়া যেমনি তোমরা বুঝো। এই বইয়ের এমন এমন কিছু বিষয় আছে যেগুলো না বুঝলেও তোমার হয় দিন শেষে তুমি এক্সারসাইজগুলো, প্রশ্নগুলো সমাধান করতে পারছো কিনা সেটা হলো তোমার মানে মূল টার্গেট থাকবে। আসো ভাইয়া, আমি বাক্য লিখে দিই, তোমাদেরকে বাক্যগুলো রিডিং পড়াই, রুলস বাদ দাও তুমি, দেখো ভাই, এবং এগুলো জানো সবাই। সেটা কি? সেটা হলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমনে বানাই ভাইয়া। দেখো, ইজ দিয়ে শুরু হয়েছে, আমরা সবাই সহজে জানি যদি যদি এম ইজ আর, এম ইজ আর এর মতো যেই অক্সিলারি ভার্বগুলো আছে, যদি এরা প্রিন্সিপাল ভার্ব হতে পারে, এম ইজ আর, ওয়াজ ওয়ার, তারপরে শেল শুল, শেল শেল উইল, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো যদি বাক্যের অক্সিলারি ভার্ব আকারে ব্যবহৃত হয়, আমরা অবশ্যই ইন্টারোগেটিভ করতে চাইলে এই অক্সিলারি ভার্বগুলোকে বাক্যের শুরুতে নিয়ে আসে। যেমন এই বাক্যটা মূলত কি ছিল, মেরি মেরি ইজ গোয়িং টু স্কুল টুডে, এমনটা। এখন দেখো ভাইয়া, ইজটাকে আমরা আগে নিয়ে এসেছি, এখানে ওয়াজ মেরি সিক ইয়েস্টারডে, দেখো ওয়াজটাকে আমরা নিয়ে এসেছি। তাহলে এখানকার কথাটা হয়ে যেটা বলতে চেয়েছি সেটা হলো এম ইজ আর, বাক্যে যদি এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকে, এবার প্রিন্সিপাল আকারে থাকুক অথবা অক্সিলারি আকারে থাকুক, আমরা এদেরকে কি করি ভাইয়া, বাক্যের শুরুতে নিয়ে আসি। তারপর সাবজেক্ট ভার্ব দিয়ে কাজ করি। এখন প্রশ্নটা আমার এই পয়েন্টটা বলার একবার কোর কারণ হলো, যদি কোনো বাক্যে প্রিন্সিপাল ভার্ব থাকে, এই অক্সিলারি ভার্বগুলো না থাকে, মানে এম ইজ আর, ওয়াজ আর, শেল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, তারপরে এগুলো না থাকে, তখন করবো কি? তখন কাজ হলো ভাই আমরা ডু ডাজ ডিড দিয়ে কাজ করি। কি করি? ডু ডাজ ডিড। এবং এই কথাটা অনেক জায়গায় লাগবে। আমি আজকে টপিকে তোমাদেরকে এমবেডেড কোশ্চেন পড়াবো, যেহেতু ট্যাগ কোশ্চেন আছে আজকের টপিকে। তারপর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্টের কথাগুলো কাজে দিবে, এই জন্য শুরুতে বলে রাখছি। তাহলে ভাইয়া এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, শেল শুড, উইল উড, ক্যান কুড, এগুলো যদি আমাদের বাক্যে থাকে, আমরা এদেরকে শুরুতে এনে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই, তারপর সাবজেক্ট হয়। কিন্তু যদি এই কোনো বাক্যে এই এম ইজ আর, ওয়াজ এর মতো অক্সিলারি ভার্বগুলো না থাকে, শুধু প্রিন্সিপাল ভার্বটাই থাকে, তখন আমরা বাক্যে ডু ডাজ ডিড যে কোনো একটা লিখি। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ লিখি, পাস্ট টেন্সে ডিড লিখি। আর প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মানে হি সি ইট যে কোনো নাম হয়, তখন ডাজ লিখি, অন্য সবসময় ডু লিখি। আর পাস্ট টেন্সে তো সব সাবজেক্টের সাথে ডিড লিখি। আসো ভাইয়া বাক্যগুলো দেখো। হ্যাভ ইউ সিন, দেখো ভাইয়া হ্যাভ যেহেতু ছিল আমরা হ্যাভ নিয়ে আসলাম। হ্যাভ ইউ সিন দিস মুভি বিফোর? উইল আছে, এই জন্য উইলটা নিয়ে আসছি। উইল দ্য কমিটি ডিসাইড অন দ্য প্রপোজাল টুডে? এবার দেখো ডু দিয়ে ভাইয়া, মূল বাক্যটা ছিল শুধু ওয়ান্ট, এখানে অক্সিলারি নাই, ফলে আমরা ওয়ান্টের সাথে কি আনলাম? ডু। প্রেজেন্ট টেন্স আছে, ইউর সাথে ডুই বসবে নিশ্চয়ই। ডু ইউ ওয়ান্ট টু ইউজ দ্য টেলিফোন? এবার দেখো ভাইয়া, ডাজ জর্জ লাইক, লাইকটা আমাদের প্রিন্সিপাল ভার্ব, আমাদের অক্সিলারি নাই, বিধায় ডু ডাজ ডিড দিব। প্রেজেন্ট টেন্সে আছে, জর্জ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা কি লিখলাম ভাইয়া? ডাজ। এবার দেখো পাস্ট টেন্সে আছে, ইয়েস্টারডে থাকলে আমরা বুঝি পাস্ট টেন্সে আছে, শুধু প্রিন্সিপাল ভার্ব আছে, মানে ছিল আর কি। আমরা ইন্টারোগেটিভ করতে আইসা ওয়ান্টারে গো লিখতে হলো কেন? কারণ আমরা শুরুতে ডিড ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ইউজ করেছি অক্সিলারিটা। মোটামুটি এটা ছিল বেসিক কথা, এটা সবাই জানো। হ্যাঁ, এবার আমি আরেকটু পয়েন্টে তোমাদেরকে নিয়ে যাই। ক্লিস্টফেল আমাদেরকে যেভাবে বলছে, এই পয়েন্টটা আমরা একটু খেয়াল রাখবো। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ বি ইউনিটে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স মোডের প্রশ্ন আসে, এবং এটা বেসিক কথা, আর অনেক জায়গায় আসতে পারে। দেখো ভাই, হু ওপেন দ্য ডোর, হু এবং হোয়াট যদি বাক্যের শুরুতে আমরা লিখি, তারপরে কিন্তু আবার মানে এই হু ওয়াটের পরে আবার একটা অক্সিলারি লিখতে চাইবো না। এখানে লিখেছে হু ওপেন দ্য ডোর, হোয়াট হ্যাপেন লাস্ট নাইট, মানে কি ঘটেছিল, কে খুলছিল। এটা বলছে ইট ইজ নট কারেক্ট টু সে, এটা ঠিক না বলা যে হু ডিড ওপেন, মানে হুর পরে আবার মানে অক্সিলারি নিয়ে আইসো না। এটা হলো কথা। এবার আমি তোমাদেরকে যেটা আসলে দেখাতে চাই, আমি আমার ভাষায় বলবো একটু পরেই। আমার ভাষায় যখন বলবো তখন দেখবা জিনিসটা খুব সোজা।
আমি ক্লিফটা হলে ভাষা একটু বলে দিই তোমাদেরকে। দেখো ভাইয়া, দেখো বাক্যগুলো রিডিং পড়ে তুমি চাইলে এমবেডেড কোয়েশ্চেন একবার, এটা আমাদের মূল জায়গা। এখান থেকে 100% প্রশ্ন পাওয়া, এখান থেকে 100% প্রশ্ন আসে। আমাদের চট্টগ্রামে, আমাদের মেডিকেলে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিএস পরীক্ষা প্রশ্ন আসছে, রেগুলার এই জায়গাতে প্রশ্ন আসে। এমবেডেড কোয়েশ্চেন খুব সোজা জিনিস, ছোট্ট করে বলবো, দেখো ভাইয়া ক্লিয়ার হয়ে যাবা। দুটো এক্সাম্পল দেখো ভাইয়া, দুটো এক্সাম্পল দেখো, স্ট্রাকচার দেখা দরকার নাই। আমাদের বাক্যের প্যাটার্নটা কি? আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন হলো এরকম, ওয়ার উইল দ্য মিটিং টেক প্লেস। দেখো ভাইয়া, ওয়ার ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, তারপর আমরা অক্সিলারি দিয়ে বাক্য চালাই, আমরা জানি, তারপর সাবজেক্ট, তারপর ভার। মানে মূল পয়েন্ট হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন হলো আগে ডাব্লিউএস কোয়েশ্চেন থাকে, তারপর অক্সিলারি থাকে, তারপর সাবজেক্ট থাকে। এখন এই সেম ডাব্লিউএইচ কোয়েশ্চেন যেটা, এটাকে আমরা আবার ক্লজ মার্কার আকারে ইউজ করব, তখন বাক্যের মাঝে থাকবে, দেখবা মোস্টলি কেমন, তখন দেখবো ভাইয়া এই দেখো, এটা হলো এমবেডেড কোয়েশ্চেন, এটা হলো নর্মাল কোয়েশ্চেন, এটা হলো এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেন কেমন হয় দেখো, উই হ্যাভেন্ট অ্যাসার্টেইনড, আমরা এখন নিশ্চয়তা দেই নাই, ওয়ার দ্য মিটিং উইল টেক প্লেস, কোথায় মিটিংটা ঘটবে, মানে মিটিংটা হবে। দেখো ভাইয়া, এখানকার ওয়ার আর এখানকার ওয়ারের পার্থক্য আছে। এখানকার ওয়ারটা ডিরেক্ট কোয়েশ্চেন, ওয়ার উইল দ্যাট মিটিং টেক প্লেস, কোথায় মিটিং হবে। আর এই বাক্যের অর্থ দেখো, এর এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড মানে হলো গেথে আছে। এমবেড মানে কি? গেথে আছে। আমরা বলি না ইনহেরেন্ট, মানে অন্তর্নিহিত। মানুষের কিছু ইনহেরেন্ট কোয়ালিটি থাকে, কিছু কোয়ালিটি মানে বাই বন্ড থাকে। কিছু মানুষ বাই বন্ড খুব জিনিয়াস, বাই বন্ড জিনিয়াস হয় না, মানে কিছু মানুষ বাই বন্ড পোলাইট। বাই বন্ড বলতে ওনার ফ্যামিলি সবাই খুব পোলাইট, উনি ওই জিনিসটা পেয়েছেন, ওই প্যারেন্টসের অ্যাট্রিবিউটসগুলো, হ্যাবিটসগুলো, ক্যারেক্টারিস্টিক্সগুলো বাচ্চাদের উপর পাস অন হয়, তাই না? এখন এমবেডেড মানে ভাইয়া গেঁথে আছে এমন কোয়েশ্চেন একটা, মানে গেঁথে আছে এমন একটা কোয়েশ্চেন, বাট ডিরেক্ট কোয়েশ্চেন না। এটা হলো ডিরেক্ট কোয়েশ্চেন। এখানে বলছে উই হ্যাভেন্ট অ্যাসার্টেইনড, আমরা এখন সেটা দেই নাই, ওয়ার দ্য মিটিং উইল টেক প্লেস, কোথায় মিটিংটা হবে, অথবা যেথায় মিটিংটা হবে। দেখো এখানে ডিরেক্ট কোয়েশ্চেন না। তাহলে দেখো ভাইয়া, এখানে ওয়ার্ডটা ডাব্লিউএস কোয়েশ্চেন, তারপর অক্সিলারি আসছে, আর এখানে ওয়ার্ডটা ক্লজ মার্কার খেয়াল করবা, তারপর সরাসরি সাবজেক্ট আসবে। এটাই আমাদের মূল কথাবার্তা। এটা হলো এমবেডেড কোয়েশ্চেনের কোর কথা। এবার আমার ভাষা আমি তোমাদেরকে বলি, দেখবা জিনিসটা পানির মতো, একবার পানির মতো। আমাদের পরীক্ষা প্রশ্ন অবশ্যই আসে এখান থেকে ভাইয়া। আমি এভাবে এমবেডেড কোয়েশ্চেনটা বলি। দেখো ভাইয়া, ছোট্ট করে লিখেছি, হু আর ইউ, বাক্যটা কারেক্ট। হু আর ইউ বাক্যটা কারেক্ট হতে পারে, ইনকারেক্ট হতে পারে। যদি হু আর ইউ বাক্যটাকে আমি যেভাবে আছে শুধু এতটুকুই লিখি, তবে বাক্যটা কারেক্ট। হু আর ইউ বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডিরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ভাই আমরা জানি ডাব্লিউএস কোয়েশ্চেন, তারপর অক্সিলারি আছে, ডান। হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, তাহলে হোয়াট এভার ডাইরেক্ট ইজিলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভাইয়া এরপরে বাক্য দেখো, হু ইউ আর আই নো, বাক্যটা এরকম হলে আমাদের কাছে বেশি ভালো হয়। আমি ব্যতিক্রমটাও লিখলাম, কারণ খেয়াল করো, তুমি জানো ভাইয়া ডাব্লিউএস কোয়েশ্চেন অবশ্যই বাক্যের শুরুতে বসবে। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো অবশ্যই বাক্যের কোথায় বসে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বসে। আর ক্লজ মার্কার আকারে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বাক্যের মাঝেও বসতে পারে, বাক্যের শুরুতেও বসতে পারে, তবে বাক্যের মাঝে আমরা মোস্টলি বসাই। যদি বাক্যের শুরুতে কখনো বসে, বাক্যের মাঝে একটা কমা থাকবে। দেখো এই বাক্যটা মূলত ছিল এরকম, আমি তোমাদের বোঝানোর জন্য যেন ভিন্ন অ্যাঙ্গেলে কঠিন উল্টাপাল্টা আসলে তোমরা বুঝতে পারো, যেন লিখেছি এটা। বাক্যটা মূলত এরকম পাবা মোস্টলি পরীক্ষা, আই নো হু ইউ আর, আই নো হু ইউ আর, বাক্যটা মূলত এরকম পাবা তোমরা পরীক্ষায়। তো দেখো ভাইয়া, এখানকার হু ডাব্লিউএস ওয়ার্ড, এটাও ডাব্লিউএইচ ওয়ার্ড, এটাও ডাব্লিউএইচ ওয়ার্ড। পার্থক্য এটারে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন বলবো, এটার আমরা ক্লজ মার্কার বলবো ভাইয়া। তাহলে দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো অবশ্যই বাক্যের শুরুতে বসে, অন্যদিকে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোই ক্লজ মার্কার আকারে ব্যবহৃত হয়। বাক্যের শুরুতে বসলে কমা থাকবে, আর মোস্টলি আমরা বাক্যের মাঝেই পাবো। এখন কথা হলো, বাক্যের মাঝে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড হবে 100% সে ক্লজ মার্কার বুঝে নিও। তারপর কি লাগবে ভাইয়া? সাবজেক্ট লাগবে। এটা হলো আমাদের মূল কথাবার্তা। লোক, আমি একটা বাক্য লিখেছি, এই বাক্যটা দিয়ে আমি তোমাকে এই এমবেড কোশ্চেনের কথাটা একবার ক্লিয়ার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ভাইয়া অ্যাটেনশন দাও আমাকে, আমি আরেকটু ছোট্ট ব্যাখ্যা দিই। হ্যাঁ ভাইয়া, এই পয়েন্টটা সবাই জানো যে কোনো একটা সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকবে কয়টা? একটা ভার্ব থাকবে। এখন কোনো সেন্টেন্সে যদি দুটা ভার্ব আসে, কোনো সেন্টেন্সে যদি দুটা ভার্ব থাকে, নিশ্চয়ই জানো তুমি এখানে একটা কি থাকবে ভাইয়া? একটা ক্লজ মার্কার, একটা সামহাও একটা ক্লজ মার্কার থাকবে। একটা কি থাকবে? ক্লজ মার্কার থাকবে। অথবা কোনো বাক্যে যদি একটা ক্লজ মার্কার থাকে, ওখানে দুটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে কথাটা হলো ভাইয়া, আমরা জানি নর্মাল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। যদি কোনো সেন্টেন্সে দুটা ফাইনাইট ভার্ব থাকে, অবশ্যই একটা ক্লজ মার্কার থাকবে। আর ঘুরে যদি বলি ভাইয়া, একটা ক্লজ মার্কার থাকলে অবশ্যই দুটা ফাইনাইট ভার্ব থাকবে। আসো ভাই, একটা কারেকশন দিয়ে আমি এই টপিকটা বুঝাই। লোক, এই দুটা বাক্য নিশ্চয়ই বোঝা গেছে ভাইয়া। এখানে আসো, আই নো হু আর ইউ,
দেখো ভাইয়া হুটা বাক্যের মাঝে বসছে, বাক্যের মাঝে হু বসছে, তার মানে 100% ক্লজ মার্কার, তারপরে সাবজেক্ট লাগবে বাদ। আই নো হু ইউ আর কারেক্ট হতে পারে। ডু ইউ নো, দেখো ভাইয়া ডু দিয়েও বাক্য শুরু হতে পারে, মানে আমার এই বাক্যটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, তোমরা জানো এই যে হু হু হোয়াট ওয়েন ওয়ার এগুলো দিয়ে সব বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। তো বাক্যটা যদি শুরু হয় ইন্টারোগেটিভ মুডে, বাক্যটাকে তুমি শেষও করতে হবে ইন্টারোগেটিভ মুডে, মানে ইন্টারোগেটিভ সাইনটা বাক্যের শেষে যেন থাকে। দেখো ডু দিয়ে শুরু হয়েছে, শেষে প্রশ্ন চিহ্ন আছে, ঠিক আছে। আনফরচুনেটলি হুর পরে আবার কি আছে, অক্সিলারি আছে, হুটা এখানে ক্লজ মার্কার, তারপর সাবজেক্ট লাগবে, সাবজেক্ট আছে হুর পরে, এবং ডু দিয়ে শুরু হয়েছে ঠিক, বাট প্রশ্নবোধক চিহ্ন নাই বিদায় এটাও ভুল, এটাও ভুল, এটা নিশ্চয়ই ঠিক। দেখো ডু দিয়ে শুরু হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, হু দিয়ে শুরু হয়েছে, তা হুটা ক্লজ মার্কার, তারপর সাবজেক্ট আছে, তার মানে উত্তর এটাও কারেক্ট। উত্তর কারেক্ট তাহলে কি বি প্লাস ই, তার মানে তোমার উত্তর কি লিখবে ভাইয়া এফ, মানে আমার ভাষা আমি লিখলাম এই কথা এখানে বলেছি। দেখো ভাইয়া ক্লজ মার্কার এগুলো কি ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো ভাইয়া, এগুলো ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এগুলোই ক্লজ মার্কার। ডাব্লিউএইচ কোয়েশ্চেন হলে 100% বাক্যে শুরুতে বসবে, তারপর অক্সিলারি থাকবে। কিন্তু ক্লজ মার্কার আকারে যদি বসে, এগুলো মোস্টলি বাক্যের মাঝে পাবা, তারপর সাবজেক্ট পাবা। কখনো কখনো উল্টায় দিতে পারে আমাদেরকে, বাক্যের মাঝে যদি ক্লজ মার্কার, শুরু যদি ক্লজ মার্কার হয়, তুমি দেখবা বাক্যের দুটো ফাইনাইট ভার্ব আছে এবং বাক্যের মাঝেটা কি আছে ভাইয়া, কমাও আছে। তারপর ফাইনাইট ভার্বের কথা বলে ফেললাম, সাবজেক্ট আফটার ক্লজ মার্কার বলে ফেললাম, কোয়েশ্চেন মার্ক ইফ স্টার্টেড বাই কোয়েশ্চেন প্যাটার্ন, যদি বাক্যটা কোয়েশ্চেন প্যাটার্নে শুরু হয়, মানে ইন্টারোগেটিভ মুডে শুরু হয়, শেষটাও তো ইন্টারোগেটিভ সাইন দিয়ে করবা, ইন্টারোগেটিভ মার্কার দিয়ে শেষ করবা। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমাদের পরীক্ষা যেমনে আসে ভাই, আমি দুটা প্রশ্ন শুধু দিছি, আর বেশি দিব না, অনেক প্রশ্ন আছে, তুমি কমপক্ষে শখানেক প্রশ্ন পাবা, এই দুটো প্রশ্ন উত্তর চিন্তা করো, সবার জন্য খুব ইজি। আই ডোন্ট রিমেম্বার, আমি স্মরণ করতে পারি না। ওয়াট, দেখো ভাইয়া ওয়াট আছে, বাক্যের মাঝে যদি ওয়াট থাকে বুঝে নিও ভাইয়া এটা অবশ্যই ক্লজ মার্কার। এবং রিমেম্বার একটা ভার্ব আছে, সব বাক্যে দেখো ইজ 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 ভার্ব, তার মানে আমাদের এখানে কিন্তু একটা ক্লজ মার্কার লাগবেই লাগবে, যেহেতু দুটো ফ্রেন্ড ভার্ব আছে। এখন আই ডোন্ট রিমেম্বার, আমি স্মরণ করতে পারি না, তার নাম কি অথবা তার নাম যা, এখানে কিন্তু ওয়াট লাগবে, কি লাগবে, একটা ওয়াট লাগবে। তাহলে এই ওয়াট এখানে পাঠাইছি, মিলে না। ইজ ওয়াট মিলে না, আই ডোন্ট রিমেম্বার ইজ ওয়াট মিলাইবে না, ফলে বি আর ডি লিখবা না, এই দুটো একটা লিখবা। ওয়াট ভাইয়া ক্লজ মার্কার নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স? অবশ্যই ক্লজ মার্কার, বাক্যের মাঝে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে ক্লজ ইন্টারোগেটিভ মার্কার আসে না, ক্লজ মার্কার হয়। তাহলে ওয়াটের পরে ইজ লিখবো না, ওয়াটের পরে হার লিখবো। তাহলে আই ডোন্ট রিমেম্বার, আমি তার না আমি বলতে স্মরণ করতে পারছি না, হোয়াট হার নেম ইজ, তার নাম যা বা তার নাম কি যাই বলো। তারপর কারেক্ট সেন্টেন্স, ডু দিয়ে শুরু হয়েছে ভাইয়া, ডু দিয়ে শুরু হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন নিশ্চয় সব জায়গা আছে। ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, ওয়েন আছে, ওয়েন, ওয়েন একটা অবশ্যই ক্লজ মার্কার ভাইয়া, বাক্যের মাঝে যেহেতু বসা আছে, বাক্যের মাঝে যেহেতু বসা আছে ফলে ক্লজ মার্কার। তারপর কি লাগবে, সাবজেক্ট লাগবে, সাবজেক্ট নাই, সাবজেক্ট নাই, বাদ রইলো এই দুইটা, এ এ আর ডি। এখন এবার তুমি নিশ্চয়ই বাক্য বুঝে পড়বা ভাইয়া, প্লিজ বাক্য বুঝে পড়ো। দ্য রেজাল্টস উইল পাবলিশড নাকি দ্য রেজাল্টস উইল বি পাবলিশ, ভাই রেজাল্ট কিন্তু নিজে নিজে প্রকাশিত হয় না, রেজাল্টের প্রকাশ করতে হয়, পেসিভ মুডটা লাগবে, ফলে উত্তর তুমি লিখবা ডু ইউ নো ওয়েন দ্য রেজাল্টস উইল বি পাবলিশড। এখন বলবো স্যার এই ক্লিফস্টফেলের এক্সারসাইজ করাবেন না, না ক্লিফস্টফেলের যে এক্সারসাইজটা, এই এক্সারসাইজটা আমরা না করলে অসুবিধা নাই, মানে আমাদের পরীক্ষায় মুডে আসবে না। টেক কোশ্চেনটা খুব সহজ একটা টপিক, আমরা সেই 6-7 থেকে পড়া শুরু করি বলতে পারি। এই টেক কোশ্চেনটা থেকে আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে, বিশেষ করে রাজশাহীতে প্রশ্ন আসে, চট্টগ্রামে প্রশ্ন দেখা যায়, ঢাকা ইউনিভার্সিটিতে টুকটাক প্রশ্ন দেখা যায়। মানে এটা ইজি হলেও ভাইয়া এটার একটু গুরুত্ব দিও, সহজ। এটার বেসিক কথাবার্তা আমি ক্লিফস্টফেল থেকে তোমাদেরকে বলে দিব, একবার সোজা কথাবার্তা। টেক কোশ্চেন মানে লেজুর কথাবার্তা, হ্যাঁ। টেক কোশ্চেনের ব্যাপারে 97 নম্বর পৃষ্ঠায় পাওয়া টেক আমাদের ক্লিফস্টফেলের, দেখো কি বলছে শুরুতে, ইউজ দ্য সেম অক্সিলারি ভার্ব অ্যাজ ইন দ্য মেইন ক্লজ, ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ইউজ ডু ডাজ ডিড। একটু আগে বলেছি না ভাইয়া, মানে আমাদের মূল সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে আমরা টেক কোশ্চেনে ওই অক্সিলারিটা ইউজ করব। যদি অক্সিলারি না থাকে আমরা ডু ডাজ ইউজ করব, বলেছিলাম ডু ডাজ প্রেজেন্ট টেন্সে, ডিড পাস্ট টেন্সে। ডু ডাজের মধ্যে ডাজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা লিখব। ইফ দ্য মেইন ক্লজ ইজ নেগেটিভ, আমরা জানি না বোধক হলে হ্যাঁ বোধক লিখি, হ্যাঁ বোধক হলে না বোধক লিখি, এটাই বলছে। ইফ দ্য মেইন ক্লজ ইজ নেগেটিভ, টেক কোশ্চেন অ্যাফার্মেটিভ, ইফ অ্যাফার্মেটিভ দেন নেগেটিভ। ডোন্ট চেঞ্জ আ টেন্স, টেন্সের পরিবর্তন করি না, এটা কিন্তু আমাদের ন্যারেশন না। আমরা ন্যারেশনে আসলে কেবল টেন্সের পরিবর্তন করার প্রশ্ন আসে, আমরা কিন্তু ভয়েসও টেন্স পরিবর্তন করি না, করতে পারি না, স্টুডেন্টরা পেন্সে পড়ে যায় আমি জানি। আসো ভাইয়া 4 বলছে ইউজ দ্য সেম সাবজেক্ট ইন দ্য মেইন ক্লজ, মানে যেই সাবজেক্ট আছে ওই সাবজেক্টটাই লিখবো, তবে আমরা এটা প্রোনাউনে ট্রান্সফার করি, এটা আমরা জানি সবাই। তারপর নেগেটিভ ফর্ম থাকলে এটা আমরা শর্ট ফর্মে লিখবো সবসময়, কি লিখবো ভাইয়া, শর্ট ফর্মে লিখবো। তারপরে এখানে 6 নম্বরটা ইম্পর্টেন্ট, যদিও সহজ, দেয়ার ইজ, দেয়ার আর, ইট ইজ ফর্মস কন্টেইন আ সিডু সাবজেক্ট, মানে হলো ছদ্মবেশী সাবজেক্ট। সো দ্য ট্যাগ উইল অলসো কন্টেইন দেয়ার ইট, মানে এই দেয়ার ইজ, দেয়ার আর, ইট যদি সাবজেক্টের প্লেসে থাকে, এরাও আমাদের মানে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন আকারে ইউজড হবে।
তারপর দেখো সাতের পয়েন্টটা একটু খেয়াল রাখতে পারো ভাই। দ্য ভার্ব হ্যাভ মে বি ইউজড অ্যাজ মেইন ভার্ব। আমরা জানি মানে এই যে এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো প্রিন্সিপাল ভার্ব আকারে বসতে পারে, আবার মেইন ভার্ব আকারে বসতে পারে। ওনারা বলছেন যদি এই ভার্ব হ্যাভটা মেইন ভার্ব আকারে বসে, লাইক আই হ্যাভ আ নিউ কার, এই হ্যাভটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব। অর ইট মে বি ইউজড অ্যাজ অক্সিলারি ভার্ব, ওই যে বলছে জন হ্যাজ গান, এই যে গানটা প্রিন্সিপাল ভার্ব আর হ্যাজটা অক্সিলারি ভার্ব। তার মানে হ্যাভ ভার্ব দুইটা, হ্যাভ ভার্ব হলো হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা। তাহলে বলছে এই হ্যাভ হ্যাজ হ্যাড যদি প্রিন্সিপাল ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে। এখানে বলছে কি ওয়েন ইট ফাংশনস, ফাংশন দ্বারা ভার্ব, যদি এই হ্যাভ ভার্ব যেগুলো এরা মেইন ভার্ব আকারে বসে। ইন আমেরিকান ইংলিশে দ্য অক্সিলারি ফর্মস ডু ডাজ ডিড মাস্ট বি ইউজড ইন দ্য ট্যাগ কোশ্চেনে আমরা ডু ডাজ ডিড লিখবো। মানে ভাইয়া যদি হ্যাভ হ্যাজ হ্যাড বাক্যে প্রিন্সিপাল ভার্ব আকারে বসে, তখন ট্যাগ কোশ্চেনে আমরা আমাদের কনটেক্সটে হ্যাভ হ্যাজ হ্যাড চালাই দিই, বাট ওনারা বলছে ডু ডাজ ডিড লিখবে। হ্যাঁ, পরীক্ষায় দেখবা যে কোনো আইদার একটা অপশন থাকবে, আইদার হ্যাভ হ্যাজ হ্যাড যদি প্রিন্সিপাল ভার্ব আকারে থাকে আমরা ট্যাগ কোশ্চেনের উত্তরে হয়তো হ্যাভ হ্যাজ হ্যাড দিয়েই পাবো, সেটাও তো লিখবো, অথবা ডু ডাজ ডিড যে কোনো একটা পাবো। আমেরিকান ইংলিশে বলছে ডু ডাজ ডিড দিয়ে করতে হবে। ওকে ভাই, অনেকগুলো এক্সারসাইজ আছে, আমি একটা দুটো এক্সারসাইজ করাবো, তারপর তোমাদের প্রশ্ন সমাধান করবো। আমার মনে হয় ট্যাগ কোশ্চেন নিয়ে আমি বেশি কথা বলা দরকার নেই, দুটা বাক্য দেখাই। দেখো দেয়ার আর অনলি 28 ডেজ ইন ফেব্রুয়ারি। দেখো ভাইয়া আমরা ট্যাগ কোশ্চেনে শুধু দুটা জিনিস লিখি, অক্সিলারি ভার্বটা লিখি আর হলো সাবজেক্টটা লিখি। তাহলে দেয়ারের জায়গায় দেয়ার আছে লিখলাম, এটা হা বোধক না বোধক লিখবো, আর আছে আরটা থাকলে আর এই লিখবো, তাহলে আরন্ট শর্ট ফর্ম লিখলাম। ইটস, তাহলে ইটের জায়গায় ইট রাখবো। আর ইটস রেইনিং, এটা বুঝতে পারছি রেইনিং দেখে বুঝছে যে ইজ, তাহলে আমরা ইজ ইট লিখবো। যেহেতু বাক্যটা আছে কি ইটস রেইনিং নাও ইজেন্ট ইট, দেখো এটার উত্তর হলো এটা, সরি আমি ভুল বলছিলাম ভাইয়া, ইট ইজ রেইনিং নাও ইজেন্ট ইট, এটা হা বোধক না বোধক। আর এখানে বলছে ইট ইজেন্ট রেইনিং নাও, ইট ইজেন্ট রেইনিং নাও, তাহলে দেখো ইটের জায়গায় ইট লিখলাম, আর যেহেতু নেগেটিভ আছে পজিটিভ লিখলাম। আরেকটা যদি দেখায় শেষ কথা, দ্য বয়েজ ডোন্ট হ্যাভ ক্লাস টুমোরো। দেখো ভাইয়া এখানে দ্য বয়েজ আছে, তার মানে সাবজেক্ট, আমরা সাবজেক্টের প্রোনাউনে ট্রান্সফার করতে হবে। দ্য বয়েজ যেহেতু প্লুরাল আমরা দে লিখলাম, আর ডোন্ট আছে যেহেতু আমরা ডু লিখবো। নেগেটিভ মানে আমরা তো জানি ডু ডাজ ডিড, তারপরে এম ইজ আর ওয়াজ, এগুলো থাকলে আমরা এগুলোই রাখবো, নেগেটিভ আছে পজিটিভ লিখলাম। ওকে, আমি মনে হয় এখানে আর কথা না পারে, আমি তোমাদেরকে প্র্যাকটিস করাই ভাই, তোমরা প্র্যাকটিস করতে চাও নিশ্চয়ই। এই দেখো ভাইয়া আমি প্র্যাকটিসগুলো তোমাদের জন্য রাখছি, তুমি পজ করো ভাইয়া, পজ করো, সবাই পজ করো, পজ করে ট্যাগ কোশ্চেন কী হতে পারে উত্তর লিখো। আমার মনে হয় ট্যাগ কোশ্চেনে আমরা তো ভর্তি পরীক্ষার জন্য যখন প্রশ্ন পাবো নিশ্চয়ই অপশন থাকবে, তুমি অপশন ছাড়া চিন্তা করো তো ভাইয়া, আমি উত্তর দেখাই তোমাদেরকে, আমার সাথে মিলাও ভাইয়া। আমাদের বইয়ের 98 নম্বর পৃষ্ঠায় এটা আছে, এই কোশ্চেনগুলো আছে। ইউ আর গোয়িং টু স্কুল টুমোরো, তাহলে ইউ আর আছে ভাইয়া ইউ, তাহলে আমরা ইউর জায়গায় ইউই রাখবো, তাহলে আর এর জায়গায় আরই রাখবো, যেহেতু হাবোধক না বোধক লিখবো, তাহলে আরএনট ইউ লিখি আমরা আগে, উত্তর হবে আরএনট ইউ। তারপর গেরি সাইন দ্য পিটিশন, ভাইয়া সাইন্ড আছে পাস্ট টেন্সে, তার মানে আমাদের অক্সিলারি ভার্ব নাই, আমরা ডিড নিব, তাহলে ডিড, এবং যেহেতু হাবোধক আছে না বোধক লিখবো ডিডেন্ট, আর গেরির জায়গায় ওনারা আমরা একজন মানুষ বানাবো, হি অথবা সি, তাহলে হি কাউন্ট করছে ওনারা। আমাদের পরীক্ষা গেরি আসবে না, আমাদের পরীক্ষা আমাদের বাংলাদেশের নাম দিয়ে আসবে, তাহলে গেরি সাইন দ্য পিটিশন উত্তর হবে কি ডিডেন্ট হি। দেয়ার ইজ অ্যান এক্সাম টুমোরো, তাহলে দেয়ার জায়গায় দেয়ার থাকবে, ইজ আছে ভাইয়া, তাহলে আমরা ইস্টারে নেগেটিভ বানাবো, ইজেন্ট দেয়ার, দেখো ইজেন্ট দেয়ার। তারপর বেভারলি উইল বি অ্যাটেন্ডিং দ্য ইউনিভার্সিটি ইন সেপ্টেম্বর, বেভারলি মানুষকে বোঝাচ্ছে বুঝতে পারছি, উইল বি আছে তার মানে আমরা উইলটা দিয়ে কাজ করবো, হ্যাঁ বোধক আছে না বোধক বানাবো, তাহলে উইলের নেগেটিভ ফর্ম কি ভাইয়া উইল নট, আমরা শর্ট ফর্মে লিখবো, তাহলে ওন, আর বেভারলি যদি মেয়ে হয় তাহলে আমরা সি লিখলাম ওন সি। তারপর শি ইজ বিন স্টাডিং মানে কি শি হ্যাজ বিন, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভাইয়া, মানে এই অ্যাপোস্ট্রফি এস দ্বারা কি বুঝাবা, মানে আমি একটু ছোটো করে বলে দিই ভাইয়া, হ্যাঁ ছোট্ট করে বলি, যেমন ভাইয়া যদি বলি হিজ কি বলতে পারি, হিজ আমি তোমাদের ছোটো বোঝানোর ট্রাই করি, আমি বললাম হিজ কামিং, সহজে বললাম হিজ কামিং। এই অ্যাপোস্ট্রফি দ্বারা কি বোঝায় ভাই, বুঝতে পারছো না? এটা ইজ বুঝতে সমস্যা হয়, ওয়াজ বুঝতে সমস্যা হয়, কারণ কি সমস্যা হয়, কারণ ভারতের আইন আছে, তুমি বুঝে নিয়েছো হিজ কামিং মানে হি ইজ কামিং অথবা হি ওয়াজ কামিং এমনটা। আর ভাইয়া যদি বলি এবার হিজ কাম, তখন তুমি নিশ্চয়ই চিন্তা করবা যে কাম কেম কাম, আমরা জানি কাম ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম, পাস্ট ফর্ম কেম, আর পাস্ট প্রেজেন্ট ফর্ম কি ভাইয়া কাম, তাহলে হিজ কাম মানে কি ভাইয়া হি ইজ কাম, হি ওয়াজ কাম না, হি হ্যাজ কাম, সে এসছে এমনটা বোঝাই। তাহলে আমরা অ্যাপোস্ট্রফি এস দ্বারা আসলে ইজ বোঝায়, ওয়াজ বোঝায়, হ্যাজ বোঝায় না কি বোঝায় সেটা বুঝি এর পরবর্তী ভার্বটা দেখে। আমরা পড়ছি শি ইজ বিন স্টাডিং মানে সে পড়াশোনা করছে, তার মানে শি হ্যাজ বিন স্টাডিং ইংলিশ ফর 2 years। এখানে কি আছে ভাইয়া একটা হ্যাজ আছে,
আর সাবজেক্ট হচ্ছে শি জায়গায় শি রাখলাম, তাহলে হ্যাজটা যেহেতু পজিটিভ আছে আমরা নেগেটিভ বানাই, হ্যাজ নটের শর্ট ফর্ম কি ভাইয়া? হ্যাজেন্ট। আশা করছি তোমরা এগুলো খুব পানির মতো ক্লিয়ার তোমাদের কাছে। এরপরে ভাইয়া 6 থেকে 10 করো, অবশ্যই সবাই পজ করো প্লিজ, তারপর ভাইয়ার সাথে মিলাও। 10 দেখো ভাইয়া 6 ইট শিওর ইজ সানি টুডে, আমরা এভাবে ইউজ করি না, আমরা ইট ইজ সানি টুডে ডাইরেক্ট চালাই। এখন দেখো ভাইয়া আমাদের মূল সাবজেক্ট হলো ইট, ভার্ব হলো ইজ, হ্যাঁ বোধক, ফলে আমরা ইজটার ইজেন্ট বানাই, ইটের জায়গায় ইট লিখি, দেখো ইজেন্ট ইট। তারপর হি শুডন্ট স্টে ইন বেড, শুড আছে আমরা শুডটা দিয়ে চালাবো নিশ্চয়ই, হ্যাঁ বোধক আছে না বোধক বানাও, হিট জায়গায় দেবো শুডন্ট হি। ইউ কান্ট প্লে টেনিস টুডে, তাহলে কান্ট আছে আমরা নেগেটিভটাতে পজিটিভ বানাই, ক্যান ইউ লিখবা নিশ্চয়ই তুমি। তারপর দেয়ার আর নট এনি পিচেস লেফট, তাহলে দেখো ভাইয়া আর নট আছে তুমি আর বানাও, দেয়ার আছে দেয়ার লিখো, তাহলে কি লিখবা? আর দেয়ার। উই হ্যাভ সিন ইজ এটা হ্যাভ, তাহলে হ্যাঁ বোধক আছে না বোধক বানাও, তাহলে হ্যাভেন্ট উই। উত্তর কঠিন মনে হচ্ছে নাকি? নিশ্চয়ই এটা সহজ। এবার আসো ভাইয়া অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এটা ম্যান্ডেটরি টপিক সবার জন্য। আমাদের বিশেষ পরীক্ষা প্রশ্ন দেখা যায়, চাকরি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রেগুলার আসে, যে কোনো জায়গায় তুমি নিশ্চিত পাবা ইনশাআল্লাহ। ভাইয়া আমি সহজ ভাষায় বোঝাবো তোমাকে, হ্যাঁ। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট, এটার বাংলা ভাষা ভাইয়া একটু বলে দিই। ধরো আমি তোমাকে বললাম আমি একজন ছাত্র, আমি নিশ্চয়ই এখন ছাত্র তাই না? তোমরা সবাই আমার কিন্তু শিক্ষক, কারণ তোমাদের পড়াতে এসে আমি কিন্তু অনেক কিছু শিখছি। তো আমি যদি বলি আমি একজন ছাত্র, এখন সে বলছে সেও একজন ছাত্র, তাহলে আমি একজন ছাত্র সেও একজন ছাত্র, কথাটা আমরা বাংলায় ভাবে বলি আমি একজন ছাত্র এবং সেও একজন ছাত্র। এটাকে ইংলিশের ক্যাটাগরিতে হলে এরকম ভাইয়া, একটা সেন্টেন্সে একই শব্দ দুবার ব্যবহার তারা করে না। ইংলিশের ক্যাটাগরিতে বাক্যটা এমন হবে যে আমি একজন ছাত্র এবং সেও, আমি ভাত খাই এবং সেও ভাত খায়। কথাটা ওনারা কন্ট্রাস্ট করে বলবেন, আমি ভাত খাই এবং সেও, মানে সেও মানে কি? সেও ভাত খায়। এই যে হ্যাঁ বোধক বাক্যটা, এটাকে আমরা বলছি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। ওকে ভাইয়া আসো, এখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট চেনার উপায়টা কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট চেনার উপায় হলো বাক্যটা হ্যাঁ বোধক থাকবে। বাক্যটা কি? হ্যাঁ বোধক থাকবে। ভাইয়া একবার ডিরেক্ট সূত্র সহ তোমাদেরকে দেখাই, এগুলো জোস মিললে তুমি হাজার হাজার প্রশ্ন সমাধান করতে পারো এই পয়েন্টটা ধরে। আমাদের এখানেও দুটো এক্সারসাইজ আছে, আমরা কুইক সমাধান করবো ইনশাআল্লাহ। ভাইয়া আসো, দেখো হি ইজ আ স্টুডেন্ট, এটা যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এবং এটা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, বলছি আমি স্পেসিফিকলি বলতে পারছি, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছে। কেমন? এই পয়েন্টটা ধরে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট খুব ইম্পর্টেন্ট। তো দেখো ভাইয়া এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বুঝতে পারছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করবো, হ্যাঁ বোধক। এখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের দুটো সূত্রের কথা ভাইয়া বলি, আমার ভাষা আমি বলছি। দেখো সেট আর সস। সেট মানে কি ভাইয়া? সেট মানে হলো এস তে সাবজেক্ট, এ তে অক্সিলারি, টি তে টু। মনোযোগ দাও, আমি বুঝাই দিব, অসুবিধা নেই। সস মানে কি ভাইয়া? সো, অক্সিলারি আর সাবজেক্ট, তাহলে সূত্র হবে সেট সস। হ্যাঁ বোধক বাক্য পাইছো, এন্ড দিয়ে আছে, তারপরে তোমার যদি এই যে টু তারপরে সো, দেখো বুঝে নিবে এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের প্রশ্ন। তাহলে শত্রু কি ভাইয়া? সেট সস। তাহলে দেখো সেট দিয়ে মিলে আমরা, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তাহলে আমরা এখন বলবো স্যার এখন আই লিখছেন কেন? ভাই আমি ইচ্ছা মতো আন্দাজ আই লিখছি, পরীক্ষা যখন আসবে তখন ওনারা একটা সাবজেক্ট লিখে দিবে, প্যারা খাইও না তুমি, হ্যাঁ। তাহলে আই আছে, আমি লিখলাম আই, সাবজেক্ট আই লিখলাম। অক্সিলারি কোথা থেকে লিখবো ভাইয়া? অক্সিলারি লিখলাম এম। কেন লিখলাম এম? দেখো এখানে ইজ আছে, মানে এখানে এই যে এম ইজ আর, মানে এদের বংশোদ্ভূত একটা লিখতে হবে। এখানে যদি ওয়াজ থাকতো আমি এখানকার আই এর সাথে ওয়াজ লিখতাম। কেমন? আসো, তাহলে আই এম, তারপর দেখো টু লিখলাম, তাহলে সেট দিয়ে হয়। আবার সস দিয়ে হতে পারে, আগে সো লিখলাম, তারপর আমি এম লিখলাম, এমটা আগেই কল্পনা করলাম, কারণ হলো আমার সাবজেক্ট যেহেতু আই আছে, ফলে সো এম আই। এরপরে বাক্য আসো, এটা হলো আমাদের অক্সিলারি আছে ভাইয়া। দেখো আমি শুরুতে বলছিলাম না, ওই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি বলা যেতে পারে তোমাকে, না বোধক বাক্য না, ইন্টারেটিভ সেন্টেন্স বুঝতে গিয়ে বলছিলাম না এই কথাগুলো, এখনও কিন্তু লাগছে। দেখো ভাই, তারপর আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে ভাইয়া ইট রাইস, ইটটা প্রিন্সিপাল ভার্ব। এখন আমরা কি করবো? ইন্টারেটিভ করতে গেলেও ডু ডাজ ডিড আনবো। টেক কোশ্চেনে আমাদের ডু ডাজ ডিডের প্রয়োজন আছে, এবং অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে আমাদের এই ডু ডাজ ডিডের প্রয়োজন আছে। দেখো আমরা সেট দিয়ে যদি করি ভাইয়া, সাবজেক্ট হি নিলাম, বললো না কেন নিছেন ভাই? আমি এমনি নিছি, তুমি পরীক্ষা যখন প্রশ্ন পাও আমি দেখাবো তোমাকে, তখন দেখবো ওনারা একটা সাবজেক্ট দিয়ে রাখে। হি নিলাম ভাইয়া, তারপর কি লাগবে? অক্সিলারি, ডাজ নিলাম। কেন ডাজ নিলাম? দেখো ভাইয়া প্রিন্সিপাল ভার্ব যেহেতু আছে, আমরা এবার ডু ডাজ ডিড নিব। প্রেজেন্ট টেন্সে আছে, ফলে ডু ডাজ নিব। আমাদের সাবজেক্ট যেহেতু এখানে থার্ড পারসন, ফলে ডাজ লিখলাম, আর টু ডাজ আর টু, সেম কথা এখানে, সো ডাজ হি। এবার পাস্ট টেন্সের একটা এক্সাম্পল দিয়েছি, দেখো ভাইয়া হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল, আমিও খেলেছিলাম, এটা বলতে চাইছি। কেমনে বলবো? সাবজেক্ট আমি ইচ্ছা মতো আই নিলাম, প্যারা নিউনাটা নিয়ে, ডিড লিখলাম। কেন ভাইয়া? প্লেড পাস্ট টেন্সে আছে, আমরা যদি প্রিন্সিপাল ভার্ব থাকে ডু ডাজ ডিড নেই, প্রেজেন্ট টেন্সের জন্য ডু ডাজ নেই, আর পাস্ট টেন্সের জন্য ডিড নেই, ডিড নিলাম আর টু, সোজ দিয়ে করলে সো ডিড আই। এখন কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? নিশ্চয়ই কোনো ভেজাল নাই।
আসো ভাইয়া দুটা প্রশ্ন দেখাই, এই দুটা প্রশ্নই আমাদের বিশ্ববিদ্যালয়ে এসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। কুইক অ্যান্সার করো সবাই, 3টা প্রশ্ন আছে, পজ করো সবাই, পজ করো প্লিজ ভাইয়া, সবাই পজ করো, পজ করো। আমি এতক্ষণ যা বুঝাইলাম এটা বুঝছো কিনা তুমি এটা দিয়ে বুঝে যাবা। ভাইয়া উত্তর বলে দিই, তুমি পজ করে আনসার করো। দেখো হি ইজ হার্ড ওয়ার্কিং, ভাইয়া সে হার্ড ওয়ার্কিং, মানে হার্ড ওয়ার্কিং শব্দটা কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভাববো না, হি ইজ হার্ড ওয়ার্কিং, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভাববো না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হার্ড ওয়ার্কিং শব্দটা কিন্তু ভাইয়া অ্যাডজেক্টিভ, পরিশ্রমী বোঝাচ্ছে। হ্যাঁ, কামিং ব্যাক, তাহলে সে পরিশ্রমী, আমি বলতে চাইছি আমিও, তাহলে কেমনে বলবো? সাবজেক্ট আমি, যদি আমি ঠু দিয়ে করি তাহলে আমরা জানি সেট আর সট, সূত্র কি ভাইয়া? সেট আরটা কি? সস। সেট মানে কি? সাবজেক্ট অক্সিলারি ঠু। দেখো ভাই সাবজেক্ট অক্সিলারি ঠু আছে কোথাও? নাই, ফলে ঠু দিয়ে অপশন যেটা আছে এটা বাদ, ঠুটা থাকে কোথায়? শেষে। সস দিয়ে করি, সো অক্সিলারি, সো অক্সিলারি সাবজেক্ট। দেখো ভাই সো আছে, অক্সিলারি আছে, সাবজেক্ট আছে, তাহলে এখানে সো সাবজেক্ট অক্সিলারি বাদ, সো আছে বাট সো শেষে আছে, উত্তর হচ্ছে এটা, সো এম আই, সো এম আই। হি ইজ হার্ড ওয়ার্কিং, সো এম আই, মানে সে কঠোর পরিশ্রমী, আমিও। এরপর আসো, হি লাইকস টু ট্রাভেল, সে ট্রাভেল করতে পছন্দ করে। লাইকস প্রিন্সিপাল ভার্ব আছে ভাইয়া, হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট বুঝতে পারছি কিন্তু আমরা, ফলে তুমি এরপর কি লিখবা? সেট সস। যদি ঠু দিয়ে হয় খেয়াল করে ঠুটা শেষে থাকবে, দেখো ঠুটা এখানে শেষে আছে, হতে পারে। তারপরে অলসো দিয়ে আমরা করি না, ডাজ দিয়ে করা যেতে পারে। হ্যাঁ, আসো আমরা এবার মিলাই। দেখো সেট দিয়ে সি লিখলাম, ইচ্ছা মতো লিখলাম। ইজ লিখলে হবে ভাইয়া? ইজ লিখলে হবে না, কারণ আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, লাইকস আছে, ফলে আমরা ডু ডাজ ডিড কিছু একটা নিতে হবে, ফলে এটা বাদ, যদিও আমাদের প্যাটার্ন কিন্তু মিলে। এবার ইজও লেখা যাবে না, কারণ আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, ফলে উত্তর হচ্ছে ডি। সো ডাজ শি। ডাজ লিখলাম কেন ভাইয়া? কারণ এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব থাকলে ডু ডাজ ডিড নিতে হয়। প্রেজেন্ট টেন্স আছে, আমরা ডু ডাজ নিলাম, এবং শি আছে ডাজ নিলাম। থার্ড কোশ্চেন, হি ইজ আ স্টুডেন্ট, এবার তুমি ইজ নাও, মানে এম ইজ আর কিছু একটা নাও। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, আমিও বলতে চাইছি, তাহলে আমরা দেখো আমিও কোথায় আছে? আই ডু, ঠু, ডু লিখবো না, ডু দিয়ে কিছু করা যাবে না, ঠু শেষ শুরুতে বসে না, ঠু শেষে আই এর সাথে কি ইজ বসে? উত্তর হবে সো এম আই। হি ইজ এ স্টুডেন্ট, সো এম আই। আশা করছি তোমাদেরকে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট একেবারে ক্লিয়ার বোঝাতে পেরেছি ভাইয়া। এবার নেগেটিভ অ্যাগ্রিমেন্টে চলে যাই তোমাদেরকে নিয়ে ভাইয়া। নেগেটিভ অ্যাগ্রিমেন্ট উত্তরগুলো দেওয়া আছে এখানেই। হ্যাঁ, এই যে আমাদের ক্লিফস্টফেল এক্সারসাইজ, যেটা এই অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট নিয়েই আমাদের ফার্স্ট এক্সারসাইজটা, ওনারা এতগুলো এক্সাম্পল দিয়ে রাখছে, তুমি যদি মনে হয় রিডিং পড়ো ভাইয়া। জন ওয়েন্ট টু দ্য মাউন্টেন্স অন হিজ ভ্যাকেশন, উই ডিড টু। ভাইয়ার সূত্র ওই যে সেট আর সস, সেট আর সস দিয়ে এই কোশ্চেনগুলো তুমি এটা পজ করো, পজ করে উত্তরগুলো বাক্যগুলো রিডিং পড়তে পারো। ভাইয়া চলে যাই সামনে। হ্যাঁ, তোমার কাছে নিশ্চয়ই বই আছে, বই থাকলে বই ধরেও রিডিং পড়তে পারো। এবার আমার সাথে এক্সারসাইজ করো, এগুলো পারলে তোমার কাজ শেষ। আমি একটা বলে দিই ভাইয়া, দেখো লাইকস টু ফ্লাই দেখা যাচ্ছে আবার এন দিয়ে যুক্ত আছে, দেখো তুমি বুঝে নিবে এটা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। হামবোধক আবার এন দিয়ে যুক্ত আছে, তুমি কোন সূত্র লিখবা? লেখো, একটা ওয়ার্ড লিখতে পারবা এখানে, ওনারা তোমার পুরো লেখার অপশন দেয় না। পজ করো সবাই, পজ করো প্লিজ ভাইয়া, সবাই পজ করো, চিন্তা করো। এবার ভাইয়া উত্তর দেখায় আমার সাথে মিলাও, আমি উত্তরগুলো দেখাচ্ছি সরাসরি, যেন তোমার প্যারা না খেতে হয়। রোজ লাইকস টু ফ্লাই অ্যান্ড হার ব্রাদার, ভাই সাবজেক্ট লিখা আছে, আমরা ঠু দিয়ে, তার মানে সেট দিয়ে করা আছে, ওনারা সেট দিয়ে করছে, তাহলে ভাইয়া সাবজেক্ট লিখছে, ঠু লিখছে, অক্সিলারি লিখে, অক্সিলারি কি লিখবা? লাইকস আছে, তার মানে আমরা ডু ডাজ ডিড দিব। প্রেজেন্ট টেন্স আছে, ফলে হার ব্রাদার একজন, ফলে কি লিখবো? ডাজ। হার ব্রাদার ডাজ টু, হার ব্রাদার ডাজ টু। তারপর আসো, দে উইল লিভ অ্যাট নুন, আই উইল টু, বাট সেট দিক আছে, তাহলে আই আছে, অক্সিলারি কি হবে ভাইয়া? উইল আছে না, তাহলে উইল লিখে দেবো, আই উইল টু, আই উইল টু। অক্সিলারি যা আছে তাই থাকবে, আমরা ইন্টারেটিভ সেন্টেন্সও তাই পড়ে আসছি, ট্যাগ কোশ্চেনও তাই পড়ে আসছি, সেম কথাটা আবার এখানেও আসছে। অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট ওনাদের বইয়ের মানে কোশ্চেনগুলো বা এক্সারসাইজগুলো একটা সিকোয়েন্সে সাজানো, একটার সাথে একটা কানেকশন আছে। তারপর দে হ্যাজ অ্যান আর্লি অ্যাপয়েন্টমেন্ট, সো তারপর এবার সস দিয়ে করছে ভাইয়া, সস, সো সস দিয়ে, সো আছে শেষে অক্সিলারি আছে, তুমি মানে সো আছে, সাবজেক্ট আছে, অক্সিলারি লিখবা তুমি, শুধু অক্সিলারি কি লিখবা? হ্যাজ আছে, তাহলে আইয়ের সাথে কি হ্যাজ বসে ভাই? আইয়ের সাথে নিশ্চয়ই হ্যাজ বসে না, আইয়ের সাথে হ্যাজ বসে না। সো হ্যাভ আই লিখবা না, ডু লিখবা, ডু। এটা যেহেতু প্রিন্সিপাল ভার্ব, আমরা কিন্তু এটা পড়ে আসছি, আমেরিকান ইংলিশে এটাই বলছে, খেয়াল আছে তো? ওই যে আমি তোমাদেরকে ট্যাগ কোশ্চেনের সময় বলছিলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি প্রিন্সিপাল ভার্ব আকারে বসে, তখন আমরা এদের পরিবর্তে কি লিখি? ডু, ডাজ, ডিড। সেই দৃষ্টিকোণ থেকে আমরা উত্তর কি লিখছি ভাইয়া? ডু লিখছি। তারপর আসো, শি হ্যাজ অলরেডি রিটেন, এবার আবার প্রিন্সিপাল ভার্ব আকারে না, এবার অক্সিলারি ভার্ব আকারে বসা আছে, তাহলে অলসো সো হার ফ্রেন্ডস আছে, এখানে একটা অক্সিলারি লিখো। অক্সিলারি কি লিখবো ভাইয়া? অক্সিলারি তুমি নিশ্চয়ই হ্যাভ লিখবা, কারণ হ্যাজটা অক্সিলারি ভার্ব আকারে বসা আছে, এখানে প্রিন্সিপাল ভার্ব আকারে ছিল, এখানে অক্সিলারি ভার্ব আকারে আছে, আর এখানে হার ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, এজন্য আমরা কি লিখবো ভাইয়া? হ্যাভ লিখলাম। তারপর লাস্ট, দেয়ার প্লেন ইজ অ্যারাইভিং অ্যাট 9 o'clock অ্যান্ড সো মাইন, মানে আমারটাও আসবে, তাহলে দেখো সস দিয়ে করছে, এখানে একটা অক্সিলারি লিখবো, অক্সিলারি কি লিখবো ভাইয়া? মাইন মানে আমার, একজনের প্লেন, তার মানে আমি কি লিখবো? মাইন মানে কি? সো মাই প্লেন, সো মাই প্লেন, সাবজেক্ট কিন্তু ব্যক্তি না, মাই প্লেন হলো ব্যক্তি, মাই প্লেন, তার মানে ভাইয়া
ইজ লিখবা, ইজ। দেখো ইজ কঠিন মনে হচ্ছে? নিশ্চয়ই কঠিন মনে হচ্ছে না, কঠিন হওয়ার কথা না ভাইয়া, আমারে জানাবা কঠিন মনে হওয়ার কথা না যদি কারো কঠিন মনে হয়। অ্যাগেন ভাইয়া সবাই পজ করো প্লিজ, পজ করে ভাইয়া উত্তর চিন্তা করো, শুধু অক্সিলিয়ারি ভার্ব লিখবে, শেষ, সোজা একটা কথা। ভাইয়া উত্তর দেখে দেই, আসো। তারপর নেগেটিভ অ্যাগ্রিমেন্ট ধরবো ভাইয়ারা, নেগেটিভ অ্যাগ্রিমেন্ট ধরবো, তারপর আসো। আই শুড গো গ্রোসারি শপিং দিস আফটারনুন অ্যান্ড সো, সস দিয়ে করছে, বুঝতে পারছো? সো অক্সিলারি অ্যাজ সস। দেখো তাহলে আমরা শুধু অক্সিলারি বসাবো, অক্সিলারি কি বসাবা? শুড আছে রে ভাই, শুড থাকলে শুড বসায় দাও, শেষ। উই উইল লাইক টু সুইম, লাইক প্রিন্সিপাল ভার্ব আছে, তার মানে তুমি ডু ডাজ ডিড লিখবা। দে ও সেট দিয়ে করছে, এবার ওনারা সেট দিয়ে করছে, সেট টু দিয়ে সেট, তাহলে সাবজেক্ট টু আছে, মাসে অক্সিলারি বসা, আমাদের কাজে অক্সিলারি লেখা মানে আমাদের এখানে। আর মূল পরীক্ষায় তো আমাদের বাংলাদেশের পরীক্ষায় সাবজেক্ট অক্সিলারি টু টু অথবা সো এগুলো দিয়ে কিন্তু থাকবে। ফলে ভাইয়ার সেট আর সস খেয়াল রাখো, তাইলে হয়। উত্তর কী হবে ভাইয়া? দের সাথে লাইক, তাহলে দে ডু, প্রেজেন্ট টেন্সে ডু ডাজ লিখবো, আর দের সাথে নিশ্চয় ডাজ বসে না, ডু বসে। তারপর আওয়ার স্প্যানিশ টিচার লাভস টু ট্রাভেল সো ড্যাশ, প্রিন্সিপাল ভার্ব আছে ভাইয়া, উইর সাথে কি বসে? উইর সাথে নিশ্চয়ই হ্যাভ বসাবা, ওর সাথে কি বসাবা? হ্যাভ বসাবা, ডু বসাবা এখানে, ডু হ্যাভ কেন বললাম, সরি। এই লাভস আছে না, লাভস, আমরা প্রিন্সিপাল ভার্ব থাকলে ডু ডাজ ডিড নেই, প্রেজেন্ট টেন্সে আছে, আমরা ডু ডাজ বসাবো, উইর সাথে নিশ্চয়ই ডাজ বসে না ভাইয়া, ডু বসাবো। সো ডু উই। তারপর হি হ্যাজ লিভড ইন মেক্সিকো ফর 5 years, এখানে হ্যাজটা প্রিন্সিপাল ভার্ব আকারে না অক্সিলারি ভার্ব আকারে, ফলে হ্যাজের পরিবর্তে আমরা হ্যাজ হ্যাভ লিখবো। আর এখানে বলছে ইউর সাথে নিশ্চয়ই হ্যাজ বসে না, নিশ্চয়ই আমরা হ্যাভ বসাবো। দেখো ইউ হ্যাভ টু, সেট দিয়ে করছে। আই মাস্ট রাইট, মাস্ট আছে, ফলে মাস্টটা আমরা ইউজ করবো, তাহলে শি মাস্ট টু। একেবারে ইজি না ভাইয়া? জিনিসটা খুব ইজি না? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট খুব ইজি না? অবশ্যই ইজি, পরীক্ষা প্রশ্ন পাবা ইনশাল্লাহ। এবার আসো নেগেটিভ এগ্রিমেন্ট। ভাইয়া ওই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের মতো করেই নেগেটিভ এগ্রিমেন্ট, এখানে দুটো এক্সারসাইজ আছে, কুইক করে আমি সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। কথাবার্তা সেম টাইপ, যে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না, সেও একজন ছাত্র না, এই কথাটা কীভাবে বলতে পারি? আমি একজন ছাত্র না এবং সেও নয়, আমি ভাত খাই না, সেও না, মানে সেও খায় না। এটাতে আমরা ইংলিশে কীভাবে বলবো ভাইয়া? ইংলিশে ভাইয়া একটা সূত্র তোমাকে দেখাবো, এটা ফলো করবা, শেষ। আমি লিখে দিচ্ছি ভাইয়া, এই সূত্রটা হলো সেইন আর নাস, সেইন, সেইন, সেইন শব্দের অর্থ হলো সুস্থ মস্তিষ্কের মানুষ। সেইন বলতে কি বলছি দেখে কর ভাইয়া, এসতে সাবজেক্ট, এতে অক্সিলারি, আর এনতে একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, আর ইতে আইদার, ইতে কি আইদার। এবং খেয়াল রাখো ভাইয়া, বুঝতে পারছো, আইদার দিয়ে যদি আমাদের নেগেটিভ এগ্রিমেন্ট হয়, আইদারটা থাকবে কোথায়? শেষে। আর নাস দিয়ে কি? নেইদার অক্সিলারি সাবজেক্ট, নেইদার দিয়ে যদি আমাদের নেগেটিভ এগ্রিমেন্ট হয়, অবশ্যই খেয়াল রাখবা নেইদার থাকবে কোথায়? শুরুতে। তাহলে আইদার থাকবে শেষে, নেইদার থাকবে শুরুতে। আর যেহেতু আইদার নিজে নেগেটিভ, আমরা করতে হবে নেগেটিভ এগ্রিমেন্ট, আইদার যুক্ত সেন্টেন্সে একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, বুঝে নিয়েছো, জানো। আর নেইদার যদি নিজেই নেগেটিভ, আর একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে না, তাহলে সেইন আর নাস হলো আমাদের সূত্র। আসো ভাইয়া, হি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না, এন্ড দিয়ে শুরু হয়েছে, বুঝে নিও এটা নেগেটিভ এগ্রিমেন্ট। প্রশ্ন সমাধান দেখো বাংলাদেশের পরীক্ষা যেমন আসে, তাহলে আমরা সাবজেক্ট ইচ্ছে মতো আই নিলাম, এটা নিয়ে প্যারা খাইও না। এখানে যেহেতু এমিজার আছে, ফলে ভাইয়া আই এর সাথে এম বসাইলাম, নট নিলাম, নেগেটিভ ওয়ার্ড, তারপর আইদার লিখলাম, মানে সেইন দিয়ে। আর নাস দিয়ে করলে নেইদার এম আই, দেখো পুরোপুরি মিলিয়ে নেইদার লিখলাম, অক্সিলারি এম লিখলাম। কেন এম লিখলাম? কারণ এখানে এমিজার আছে, আই এর সাথে আমরা এম বসাইতে হয়। এবার এরপরেরটা আসো, আমি প্রিন্সিপাল ভার্ব আকারে রাখছি, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না, তাহলে আমাদের এখানে দেখো ভাইয়া প্রিন্সিপাল ভার্ব আছে কিনা? প্রিন্সিপাল ভার্ব আছে, এবং সাথে তো ডু নট থাকবেই, কারণ নেগেটিভ করতে গেলে আমরা ডু নট, ডাজ নট এরকম কিছু একটা লিখতেই হয়। তাহলে দেখো আমি সাবজেক্ট ইচ্ছে মতো হি লিখলাম, ডাজ লিখলাম কেন? কারণ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা ডাজ লিখলাম। এবং নট লিখতে হবে যেহেতু আইদার দিয়ে কাজ করছি। সূত্রটা দেখো, এই যে সাবজেক্ট, অক্সিলারি, নেগেটিভ ওয়ার্ড আর আইদার। আর নাচ দিয়ে করো যদি, তাহলে আগে নেইদার, তারপরে আমরা হি অথবা সি লিখলাম, আর ডাজটা লিখলাম, কারণ হির সাথে ডাজ বসে। আর পাস্ট টেন্সে গেলে শুধু তুমি এই যে ডিডটা খেয়াল করো, ডিড, শেষ। তাহলে ভাইয়া সূত্র কি? সেইন আর নাস। প্রশ্ন দুটো সমাধান করো, দেখবা জিনিস পানির মতো। তারপর ভাইয়া প্র্যাকটিস করাবো এখান থেকে ধরে ধরে, দুইটা প্রশ্ন সমাধান করো। সবাই পজ করো প্লিজ, সবাই সমাধান করো, তারপর ভাইয়ের সাথে মিলাও। আসো ভাইয়া, আমাদের সূত্র কি খেয়াল আছে ভাইয়া? সেইন আর একটা কি? না, সেইন আর না। সেইন বলতে কি ভাইয়া? সাবজেক্ট, অক্সিলারি, নেগেটিভ ওয়ার্ড, আইদার। দেখো বলছে শি ইজ নট ইন এগ্রিমেন্ট, সে চুক্তিতে নাই। নেগেটিভ এগ্রিমেন্ট বুঝতে পারছি, আবার এন্ড দিয়ে আছে, তার মানে আমরা সেইন দিয়ে করার ট্রাই করি। সেইন দিয়ে করলে শেষে আইদার থাকবে। দেখো আইদার শেষে আছে কোথাও? নাই, বাদ। আইদার শেষে এখানে আছে, বাট আমরা আইদার দিয়ে যে করতে থাকলে একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, কারণ নেগেটিভ এগ্রিমেন্ট করছি, ফলে এটা বাদ রইল দুইটা। এবার নাচ দিয়ে করো, নেইদার অক্সিলারি সাবজেক্ট। দেখো নেইদার আছে,
অক্সিলিয়ারি আছে, সাবজেক্টও আছে। এখন এম লিখবো না ডু লিখবো? আমাদের মূল সেন্টেন্সে ইজ আছে, এম ইজ যেহেতু আছে ফলে আমরা ডু দিয়ে করবো না, উত্তর হবে নিশ্চয়ই বি, নেইদার এম আই। শি ইজ নট ইন এগ্রিমেন্ট অ্যান্ড নেইদার এম আই, সেও চুক্তিতে নাই আমিও নাই, আমিও না, এটা বলতে চাইছি। তারপর এটা করো, আই ডিড নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, হি ডিড নট প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে না, খেলে নাই, আমিও খেলি নাই। তাহলে আমরা কি দিয়ে করছি? আইদার দিয়ে করার ট্রাই করি। আইদার দিয়ে করলে শেষে কি থাকবে ভাইয়া? মানে আইদার থাকবে শেষে, শেষে আছে, তার মানে আমরা রাখতে পারি আইদার রে। তাহলে আমরা অঙ্ক করি একটু, সাবজেক্ট আই আছে, যেহেতু এখানে ডিড নট প্লে আছে, আমরা কি ওয়াজ লিখবো না? ডিড নট আইদার, আই ডিড নট আইদার, এটা উত্তর হতে পারে অবশ্যই। আই নেইদার ডিড কি লেখা যাবে? অক্সিলারি সবসময় কিন্তু দেখো নেই, অক্সিলারি মাঝে থাকবে, এটা বাদ। নেইদার ডু আই লিখবো কেন? আমাদের আছে পাস্ট টেন্স, আমরা ডু লেখার কোনো চান্স নাই। তাহলে দেখো উত্তর হচ্ছে আমাদের এ, আই ডিড নট আইদার। হি ডিড নট প্লে ক্রিকেট, আই ডিড নট আইদার, মানে সে ক্রিকেট খেলে নাই, আমিও খেলি নাই। বুঝছো নি রে ভাইয়া সবাই? আমরা জানাই কিন্তু ভাইয়া, ক্লিয়ার করে বুঝতে পারছো কি না? এবার আমি তোমাদেরকে আমাদের ক্লিফটোফেলে নিয়ে আসবো। ক্লিফটোফেলের ভাষায় এক্সারসাইজ 19 এবং ওনারা অনেকগুলো এক্সাম্পল লিখে রাখছে ভাইয়া। আমি তোমাকে বলবো ভাইয়া রিডিং পড়ো, তুমি পজ করে আমার এখান থেকে পড়ো, অথবা তুমি যদি এই সেন্টেন্সগুলো যেখানে পাইতে চাও ভাইয়া এগুলো নিয়ে আসছি তোমাদের জন্য, ডাইরেক্ট 100 নম্বর পৃষ্ঠায় আসো। 100 নম্বর পৃষ্ঠায় আইলে দেখবে এই জিনিস পাবা, আই ডিড নট সি মাই মেরি দিস মর্নিং, এগুলো লিখে রাখছি। বই খোলো, 100 নম্বর পৃষ্ঠা হলে রিডিং পড়বা। আর আমার কথা বুঝছো তো, তাইলে এগুলো না পড়লেও তোমার প্যারা নাই, প্রশ্ন সমাধান করতে আসো আমার সাথে। এবার ক্লিফটোফেলের বইটা ধরো, বইটা ধরতে পারো, বইটা ধরে তুমি ভাইয়ার সাথে 101 নম্বর পৃষ্ঠা আসো। 101 নম্বর পৃষ্ঠায় বরাবর 19-20 আছে, 10টা আর 10টা প্রশ্ন সমাধান, আমরা কুইক করে শেষ করে দিব। আসো ভাইয়া 19-20 পজ করো, অবশ্যই পজ করবা। এখন তোমার কাজ হলো পজ করা, ভাইয়ের সাথে এরপরে মিলাও, পজ করে চিন্তা করো, তারপর ভাইয়ের সাথে মিলাবা। কেমন? আসো ভাই, তোমাদেরকে নিয়ে আমরা শুধু অক্সিলারি লিখতে হয়, ওনাদের ইনস্ট্রাকশন বলা আছে শুধু অক্সিলারি লেখার সুযোগ আছে। দ্য চিলড্রেন শুড নট টেক দ্যাট মেডিসিন, বাচ্চারা এই ওষুধ খাওয়া উচিত না। নেগেটিভ বুঝতে পারছি এন্ড দিয়ে, তারপর নেগেটিভ একজন আমরা জোর করে বুঝি। শুড আর শি লিখার আছে ভাই, কি লিখলে হয় বলো? কি লেখা উচিত আমাদের? যেহেতু হাবোধক আছে, একটা নেইদার লিখতে হবে, সোজা কথা। কি লিখতে হবে? একটা নেইদার, নেইদার শুড শি। নাচ দিয়ে করছে ওনারা, কি দিয়ে করছে ভাইয়া? নাচ। সূত্র খেয়াল করো ভাইয়ার, সেই নার নাচ। উই ডোন্ট প্ল্যান টু অ্যাটেন্ড দ্য কনসার্ট অ্যান্ড, তার মানে এখানে কি দিয়ে করছে ভাইয়া? অ্যাগেন কি দিয়ে করছে ওনারা? নাচ দিয়ে করছে, নেইদার লিখতে হচ্ছে। তারপর আই ডোন্ট লাইক টেনিস অ্যান্ড হি ডাজ নট, এই যে হি ডাজ নট লিখছে, বুঝে নিও কি থাকবে ভাইয়া? অবশ্যই আইদার থাকবে, সোজা কথা। ভাইয়ার সূত্র খেয়াল আছে তো? আইদার শেষে বসবে, নেইদার শুরুতে বসবে। নেইদার যেহেতু নিজে নেগেটিভ, আর একটা নেগেটিভ ওয়ার্ড বসবে না। আইদার যেহেতু পজিটিভ, আমরা করছি নেগেটিভ এগ্রিমেন্ট, ফলে আরেকটা নেগেটিভ ওয়ার্ড থাকবে, ফলে এখানে আইদার। তারপর একটা চারা দেখো ভাইয়া, শি ডিড নট সি এনি ওয়ান শি নিউ অ্যান্ড ড্যাশ টিম। দেখো ভাই, আইদার যদি দিয়ে হইতো শেষে থাকতো আইদার, তার মানে আমরা নেইদার লিখলি উত্তর খেলা শেষ। নেইদার, নেইদার ডিড টিম, পাস্ট টেন্স আছে ডিড লিখলাম। দ্য ইয়াংকিস কুডন্ট প্লে ডিউ টু দ্য ব্যাড ওয়েদার অ্যান্ড ড্যাশ কুড দ্য অ্যাঞ্জেলস। ভাইয়া আইদার নাই, তার মানে এখানে শুধু নেইদার লিখলে উত্তর খেলা শেষ। ইজি না এগুলো তোমাদের কাছে? ইজি ভাই, এখান থেকে প্রশ্ন পাওয়া সহজ, এড়াইও না। আবার পজ করো, আবার পজ করো, চিন্তা করো ভাইয়া, তারপর আমার সাথে উত্তর মিলাও। 6 থেকে 10, 6 থেকে 10-এ আসো। মেরি কান্ট টাইপ ওয়েল, হার সিস্টার কান্ট। আরে কান নেগেটিভ দিয়ে দিছে, তার মানে আমাদের আইদার ছাড়া কোনো অপশন নাই। আমাদের পরীক্ষায় পুরো 3টা ওয়ার্ড থাকে, আমাদের পরীক্ষায় সাবজেক্ট, তারপর অক্সিলারি, তারপর আইদার নেইদার লেখার পয়েন্টগুলো থাকবে। এখানে ওনারা এমনটা বলছেন, আমি তো দেখিয়েছি আমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। আই এম নট ইন্টারেস্টেড ইন রিডিং দ্যাট বুক অ্যান্ড ড্যাশ শি, ইজ শি লেখা আছে, আমাদের একটা নেগেটিভ এগ্রিমেন্ট করছি। দেখো নট ইন্টারেস্টেড এন্ড দিয়ে আমরা নেগেটিভ এগ্রিমেন্টের অঙ্ক করছি, প্রশ্ন সমাধান করছি, নিশ্চয়ই এখানে নেইদার লিখতে হবে, উত্তর হবে নেইদার। 7, 8-এ আসো। দে ওন্ট হ্যাভ টু ওয়ার্ক অন উইকেন্ডস অ্যান্ড উই ওন্ট, এখানে যেহেতু নেগেটিভ দিয়ে রাখছে, তার মানে এখানে একটা নেইদার লেখার চান্স নেই, আইদার দিয়ে কাজ শেষ করতে হবে, আইদার। তারপর আসো, আই ক্যান্ট স্ট্যান্ড লিসেনিং টু দ্যাট মিউজিক অ্যান্ড শি কান্ট, নেগেটিভ দিয়ে রাখছে, আমরা আইদার ছাড়া কিছু লেখার উপায় নাই। মাইকেল ডাজ নট স্পিক ইংলিশ অ্যান্ড হিজ ফ্যামিলি ডাজ নট, নেগেটিভ দিয়ে রাখছে, আইদার ছাড়া আমাদের কোনো কিছু লেখার উপায় নাই। কঠিন, একটু রূপে তোমরা পেরে যাবে, আমি জানি, আমি বলার আগে তোমাদের উত্তর শেষ। এবার আরেকটা এক্সারসাইজ আছে না, 20 আমাদের বইয়ের একবারে 101 নম্বর পৃষ্ঠার একবারে শেষ দিকে এক্সারসাইজ 20 নাম্বারটা আছে। ভাইয়া কি বলবো, তোমাদের 5টা কোয়েশ্চেন। পজ করো সবাই, সবাই পজ করো, বই থাকলে বই ধরে তুমি নিজের মতো করে করো, তারপর ভাইয়ের সাথে উত্তর মিলাও, 5টা করে করো, উত্তর দেখাই তোমাকে। দেখো আসো ভাই, দ্যাট সায়েন্টিস্ট ইজ নট টু হ্যাপি, নেগেটিভ আছে, এন্ড দিয়ে করছে, তার মানে ভাইয়ারা বুঝতে পারছি নেগেটিভ এগ্রিমেন্ট। নেইদার দিয়ে করছে, বুঝতে পারছি এবার নেইদার আছে, তারপর আমাদের এখানে সাবজেক্ট দিয়ে রাখছে, তার মানে আমাদের অক্সিলারি লাগবে। অক্সিলারি কি নিব ভাইয়া? এটা ধরে নিব, ইজ নট নিব না, ইজ নট নিব না, কারণ কি? সাবজেক্ট হলো হার সুপারভাইজার্স, প্লুরেল, ফলে প্লুরেল একটা অক্সিলারি নিব। এবং অবশ্যই যেহেতু নেইদার নিজেই নেগেটিভ, নেগেটিভটা আবার নিব না কিন্তু, নেইদার আর হার সুপারভাইজার্স, মানে অ্যামিজার আছে, এই জন্য অ্যামিজারের একটা নিব।
সুপারভাইজার যেহেতু প্লুরাল ফলে আর নিব, যেহেতু নেইদার নিজে নেগেটিভ, এবার নট লিখতে চায় ভুল করবো না। 2 নম্বরে আসো, উই ক্যান্ট স্টাডি ইন দ্য লাইব্রেরি, নেগেটিভ আছে এন্ড দিয়ে আছে, নেগেটিভ একজন বুঝতে পারছো, আইদার দিয়ে শেষ করছে, তার মানে তুমি এখানে বুঝতে পারছো কি লাগবে, এখানে একটা অক্সিলারি লাগবে এবং নেগেটিভও লাগবে, যেহেতু নেগেটিভ এগ্রিমেন্ট করছি। তাহলে ক্যান আছে ভাইয়া, ক্যান এখানে আছে কি ক্যান্ট, মানে ক্যান আমাদের যদি অক্সিলারি হয় ক্যানটা লিখবো, যেহেতু আইদার দিয়ে করছে আমরা ক্যান্ট লিখবো, দে কান্ট আইদার, দে কান্ট আইদার। তারপর আই হ্যাভেন্ট ওয়ার্ক দেয়ার লং, নেইদার দিয়ে শুরু করছে বুঝতে পারছি, শুধু একটা অক্সিলারি লাগবে, হ্যাঁ বোধক অক্সিলারি লাগবে, তাহলে হ্যাভ নট আছে, তাহলে শুধু হ্যাভ দিয়ে চালাই দিব আমরা। তারপর ইউ ডিডন্ট প্লে দ্য রেন্ট, শি আইদার দিয়ে শেষ করছে, তার মানে আমাদের এখানে অক্সিলারি লাগবে এবং নেগেটিভ লাগা উচিত, তাহলে ডিড নট আছে, ডিড নটে মাইরা দাও, শেষ। ইউ ডিড দে ডিডন্ট ওয়ান্ট এনিথিং টু ড্রিঙ্ক, নেইদার, নেইদার দিয়ে শুরু করছে, মানে বুঝতে পারছো ভাইয়া এখানে একটা অক্সিলারি লাগবে, কেবল নেগেটিভ অক্সিলারি না, শুধু পজিটিভ অক্সিলারি লাগবে, কারণ নেইদার ইটসেলফ ইজ আ নেগেটিভ ওয়ার্ড। তাহলে কি লিখবো, ডিড নট আছে, আমরা ডিড লিখে দিই, শেষ। কঠিন মনে হয় ভাই? আমার মনে হয় কারো কাছে এগুলো কঠিন মনে হওয়া উচিত না, কারো কাছে কঠিন মনে হচ্ছে না ভাইয়া। 6 থেকে 10 ভাইয়া, এগেইন পজ করো, পজ করা শেষ, ভাইয়ার সাথে এবার মিলাও, 6 থেকে 10 কাম। জন শুডন্ট রান সো ফাস্ট অ্যান্ড নেইদার, নেইদার দিয়ে করছে, শেষে সাবজেক্ট আছে, শুধু একটা অক্সিলারি লাগবে, হ্যাঁ বোধক অক্সিলারি, কি আছে শুড নট আছে, তাহলে শুড মাইরা দেই, শেষ, শুড মারো। দে শুডন্ট ওয়ান্ট, দ্য স্টুডেন্টস ওয়ান্ট মানে উইল নট অ্যাকসেপ্ট দ্য ডিনস ডিসিশন অ্যান্ড দ্য ফ্যাকাল্টি আইদার। দেখো ভাই আইদার দিয়ে যেহেতু করছে, আমাদের যেটা কি বলি মানে সেইন আর নাস, সেইন আর নাস, এটা কিন্তু সেইন দিয়ে করছে, মানে আইদারটা শেষে, তার মানে আমাদের একটা নেগেটিভ ওয়ার্ড লাগবে, অক্সিলারি একটা লাগবে, সাবজেক্ট তো লেখা আছে দ্য ফ্যাকাল্টি, তাহলে উইল নট আছে, উইল নট, তাহলে উইল নটটার আমরা কি লিখবো, আমরা নিশ্চয়ই যা আছে তাই লিখবো, মানে আমরা উইল নট লিখবো, আমাদের পরীক্ষা ওনটে থাকবে, শর্ট ফর্মে আমরা লিখি। ইউর ক্লাস হ্যাজন্ট বিগান ইয়েট, শুরু হয় না এখনো, নেইদার দিয়ে শুরু করছে, আমাদের একটা হ্যাঁ বোধক অক্সিলারি লাগবে, তাহলে এখানে হ্যাজ নটের হ্যাজটা মারিয়ে দাও। হ্যাঁ, এখানে মাইন মানে কিন্তু মাই ক্লাস, মাই মানে কি ভাইয়া, মাই ক্লাস, মাইনটা পসেসিভ প্রোনাউন ফর্ম, এই পসেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন থাকে না, বাক্যে থাকা একটা নাউনকে, বাক্য মানে এই বাক্যে আগে ব্যবহৃত হচ্ছে, আমরা নাউনকে রেফার করে, মাইন মানে মাই ক্লাস। তারপর শি কুডন্ট অ্যাটেন্ড দ্য লেকচার, হার সিস্টার ড্যাশ আইদার, আইদার যেহেতু হ্যাঁ বোধক, তার মানে তুমি এখানে একটা না বোধক অক্সিলারি লিখবা, তাহলে কুড নট আছে, কুড নটটা মেরে দিতে পারবা, সহজ। হি ডিডন্ট নো দ্য আনসার, নেইদার, নেগেটিভ দিয়ে রাখছে, একটা হ্যাঁ বোধক অক্সিলারি লিখবা, ডিড নট আছে, ডিড মারো, শেষ, খেলা শেষ। হি ডিড নট নো দ্য আনসার অ্যান্ড নেইদার আই। আরেকটু ছোট্ট কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলো খুব ইম্পর্ট্যান্ট, আমি আজকের ক্লাসের নেক্সট ক্লাসে তোমাদেরকে পিন পয়েন্ট এর সমাধান করাবো, আমাদের ক্লিফস্টফেলের মিনি টেস্ট 1 সমাধান করবো ইনশাল্লাহ। এই জন্য আরও কিছু এক্সারসাইজ নাই, বাট ইম্পর্ট্যান্ট কয়েকটা পয়েন্ট আছে, আমি একটু বলে দেব ভাইয়া। হ্যাঁ দেখো, এগুলো একবার লিখে ছোট্ট টান দেবো আমি। দেখো অ্যাফার্মেটিভ বাক্য কি ভাইয়া, জন ইজ রিচ, মেরি ক্যান লিভ নাও, অ্যাফার্মেটিভ বাক্য, এটি সোজা কথা, এটা প্রেজেন্ট টেন্সে, এটা পাস্ট টেন্সে। আর নেগেটিভ বাক্যগুলো কেমন হয়, ক্লিফস্টফেলের ভাষায় লিখছে, জন ইজ নট রিচ, মেরি ক্যানট লিভ, ক্যানট লিখতে যায় খেয়াল রেখে ভাইয়া, ক্যান নট কিন্তু একসাথে লিখতে হবে, ক্যান নট, আর শর্ট ফর্মে লিখলে তো কান্ট লিখো, অসুবিধা নাই, আমরা ক্যান তারপরে একটু দূরে স্পেস দিয়ে নট লিখা যাবে না, এটা কিন্তু ভুল, একসাথে ক্যান নট লিখতে হবে, কেমন? তাহলে এগুলো প্রেজেন্ট, এগুলো পাস্ট, মানে এগুলো হ্যাঁ বোধক, এগুলো না বোধক প্রেজেন্ট টেন্স, এগুলো হ্যাঁ বোধক পাস্ট টেন্সে, এগুলো না বোধক পাস্ট টেন্সে। দেখো তাহলে আমরা ইজের সাথে ইজ নট লিখলাম, ক্যানের সাথে ক্যান নট লিখলাম, কিন্তু যখন প্রিন্সিপাল ভার্ব থাকে, আমরা নেগেটিভ করতে গেলে কিন্তু ডু নট, ডাজ নট, ডিড নট লিখতে হয়, শুধু নট লিখা যায় না, এটা সোজা কথা। তারপর দেখাই দিলাম, এই সামিনি দিয়ে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে রে, সামিনি ভাই অ্যাটেনশন দিও, ছোট্ট কথা, সহজ। আমাদের ক্লিফস্টফেলে বলছে সাম দ্বারা কি বোঝায়, সাম শব্দটা হ্যাঁ বোধক বাক্যে ব্যবহৃত হয়, সোজা কথা ভাইয়া, সাম শব্দটা কি বোধক বাক্যে ব্যবহৃত হয়, হ্যাঁ বোধক বাক্যে, আর এনি শব্দটা না বা প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়। তাহলে সাম শব্দের হ্যাঁ বোধক, এনি শব্দটা না বা প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়। আমি 4টা বাক্যের কথাই বলবো, তোমরা এমনিও পারবা। আই হ্যাভ ড্যাশ মানি, আই হ্যাভ সাম মানে আমার কিছু টাকা আছে, হ্যাঁ বোধক বাক্যে দেখতে পাচ্ছ। আই ডোন্ট হ্যাভ নেগেটিভ বাক্য হলে তুমি এনি লিখবা, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কাছে কোনো টাকা নাই। ডু দিয়ে শুরু হচ্ছে প্রশ্নবোধক বাক্য, নিশ্চয়ই তুমি কি লিখবা, ডু আই হ্যাভ এনি মানি, আমার কাছে কোনো টাকা আছে কি। তারপর কলিন ডাজ নট, নেগেটিভ বাক্য আছে, কলিন ডাজ নট হ্যাভ এনি বুক টু রিড হিয়ার, বই থেকে ক্লিফস্টফেল থেকে নিছি সেন্টেন্স। তারপরে উই বাংলাদেশিজ হ্যাভ সাম প্রবলেমস, দেখো হ্যাঁ বোধক বাক্য, আমাদের কিছু প্রবলেম আছে। তাহলে পয়েন্ট হলো ভাইয়া, এই সাম আর এনি এই দুটো শব্দের অর্থ কাছাকাছি, আমরা কনফিউজড হয়ে যায়, এই জন্য পরীক্ষাও প্রশ্ন আসে। খেয়াল রাখবা, সাম শব্দটা হ্যাঁ বোধক বাক্যে লিখবো, আর এনিটা না বা প্রশ্নবোধক বাক্যে লিখবো। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার ভাইয়া, উত্তরগুলো আমি লিখে রাখছি। তারপর আমাদের ক্লিফস্টফেলে একটা পয়েন্ট বলছে, এটা দিয়ে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় শব্দ অর্থ দিয়ে প্রশ্ন আসছে। দেখো হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্ক্যারসলি, সেলডম, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড দেয়, জানো তোমরা, এগুলো দেখতে পজিটিভ বাট এগুলো নেগেটিভ ওয়ার্ড
নেগেটিভ অর্থকে রেফার করে। দেখো লিখছে জেন বেয়ারলি অ্যারাইভড অন টাইম, মানে সে ঠিক সময় আসেই না। জেরি হার্ডলি স্টাডিড লাস্ট নাইট, মানে গত রাতে সে পড়াশোনা করেই না, এমনটা বোঝাচ্ছে। তো এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড দেয়, এটাই বলতে চাইছি, হ্যাঁ ক্লিষ্ট হলে ভাষায় বলছি। তারপর আমাদের কমান্ডস দিয়ে কয়েকটা ওয়ার্ড লেখা আছে, সহজ কথা, আমরা যেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স আকারে পড়ি ভাইয়া, ক্লোজ দ্য ডোর, লিভ দ্য রুম, ডোন্ট ক্লোজ দ্য ডোর, ডোন্ট লিভ দ্য রুম, হ্যাঁ বোধক না বোধক, কমান্ডস মানে ইম্পারেটিভ সেন্টেন্স। এই পয়েন্টের একটু খেয়াল করি, এখান থেকে আমরা পিন পয়েন্ট এরর আকারে প্রশ্ন পাবো, পিন পয়েন্ট এরর আকারে প্রশ্ন পাবো। আমরা যখন ইংলিশে কথা বলতে যাই তখন এগুলো আমরা একটু ভুল করে ফেলি, ছোট্ট জিনিস যদিও। শেষ করো আমাদের ক্লাসের একবার শেষ প্রান্তে আমরা ইনডিরেক্ট কমান্ড ভাইয়া, জন টোল্ড মেরি, জন মেরি বলছে টু ক্লোজ দ্য ডোর, হ্যাঁ বোধক বাক্যে, তাহলে এখানে জন টোল্ড মেরি টু ক্লোজ দ্য ডোর, জন অর্ডার মেরি টু লিভ দ্য রুম, এটা আমরা সহজেই ঠিকঠাক পারি। বাট ভুলের জায়গাটা হলো এখানে, আমাদের পিন পয়েন্ট এরর করতে গেলেও আমি তোমাদের দেখাবো ইউনিট টেস্ট 1 ইনশাল্লাহ। জন টোল্ড মেরি টু ডন্ট ক্লোজ দ্য ডোর বলা যাবে না, টু ডন্ট বলা যাবে না, কি বলতে হবে, নট টু ক্লোজ দ্য ডোর। এটা ইংলিশ রিডিং করার অভ্যাস থাকলে সহজে পারার কথা তোমরা সবাই। জন টোল্ড মেরি, জন মেরি বললো নট টু ক্লোজ দ্য ডোর, নট টু লিভ দ্য রুম। এই ছিল ভাইয়া আজকের ক্লাস। আমাদের প্ল্যানে যা ছিল সব কিছু আমি তোমার বেসিক বাংলাদেশের পরীক্ষা যেমনে আসে ওটা ধরে ক্লিস্টফেল এক্সারসাইজের সমাধান করিয়েছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে মিনি টেস্ট 1 করাবো। মিনি টেস্ট 1-এ তাই পাওয়া, এতদিন ধরে যা যা পড়েছি সব কিছু একটা পরীক্ষা বলতে পারো মিনি টেস্ট 1টা। তোমাদের সবার জন্য শুভকামনা, প্রত্যাশা করি আমি যে কষ্টটা করছি এগুলো তোমাদের খুব খুব কাজে দিচ্ছে ভাইয়া। আসলে দিচ্ছে কি না অনেস্টলি ভাইয়ারে কমেন্টে লিখে যাইও, কারণ আমি কষ্ট করছি তোমাদের উপকার হচ্ছে ভেবে আমার কমেন্টে লিখে যাইও। ক্লাসে রিয়েকশন দিও, তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। হ্যাঁ, দোয়া রেখে ভাইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।